গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা স্বাধীনতার পক্ষে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দৃঢ় অবস্থানের প্রতি বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, এই দেশকে চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য আর কোনোদিন পরিণত হতে দেয়া হবে না। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই সচেতন করেছেন। পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে। এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন। তারেক রহমান বলেন, এদেশের মালিকানার একমাত্র দাবিদার সকল নাগরিক। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নে গণতন্ত্রের যাত্রাপথে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান তারেক রহমান। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আগামী নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন নিজের প্রস্তুতি নিচ্ছে অবস্থায় আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একথা বলেন তিনি। আসন ভাগাভাগির বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, আসন ভাগাভাগির কোনো বিষয় নেই। যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিল সবাই ভোটে অংশ নেবেন, তবে এখনো আসন ভাগাভাগি নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। তফসিলের পর আসন ভাগাভাগির বিষয় আসবে। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে বিএনপির সিনিয়র নেতা বলেন, যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না সেটা তাদের বিষয়। কিসের ভিত্তিতে কিংবা কোন ক্ষমতা বলে তারা বলছে ভোট হবে না সেটা বিএনপি জানা নেই। সিসির সঙ্গে বৈঠকে ভোট আয়োজন এবং নিরাপত্তা সহ সামগ্রিকভাবে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র নেতা। যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি আর তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমাল হয় না। যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না এটা তো ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধহয় বিভিন্ন দল কিন্তু শর্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সেমিনারে এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিয়ার হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা বিয়ারকে বাধা দিচ্ছে। একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। বিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। অনেকগুলো জরিপ বলছে 70 অথবা 78% লোক বলছে বিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে। লোয়ার হাউস এবং আপার হাউস
প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনারেল নির্বাচনের পক্ষে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 আগস্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির শতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে তা জানা নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। তবে সরকারের অবস্থান হচ্ছে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক, উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার হস্তক্ষেপ চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই, এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই বলেও জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছে নেই তার, এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গত শুক্রবার বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছেতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি। বলেন, অনেক বছর পর এবার সত্যিকারের নির্বাচন হবে, কারণ অতীতের সব নির্বাচনই ছিল ভুয়া। তিনি যোগ করেন, এবারকার নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ হবে। ডক্টর ইউনূস আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তার করতে সক্ষম মালয়েশিয়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাই দেশটিকে পাশে চান তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন সহ একনেক সভায় ৬,৫০৬ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 2টি ও ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 3টি প্রকল্পের। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি 4 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে অনশন ভেঙে আনন্দ ও উল্লাস শুরু করেন শিক্ষার্থী সহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর সুমন কান্তি বড়ুয়া। সেই সাথে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী সহ শিক্ষক ও কর্মচারীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাসে ফিরবেন বলে জানান। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এমন প্রত্যাশা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, এই মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে রাজ সাক্ষী অন্যতম আসামি চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য গ্রহণ কবে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি মিজানুল ইসলাম। এসএম আরিফের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় চতুর্থ দিন 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মোট সাক্ষ্য দেন 9 জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষী দেন, তুলে ধরেন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়া খুলনার আহত শিক্ষার্থী নাইম শিকদারও জবানবন্দি দিয়েছেন। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করে সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তারা। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর প্রত্যাশা করেন অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জন হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে 1 সপ্তাহের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী তারিখ 25 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এছাড়া কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় 15 জন আসামিকে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লেখায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল অসমাপ্ত আত্মজীবনী। 2012 সালে প্রকাশিত বইটি সম্পর্কে শেখ হাসিনা দাবি করেছিলেন বঙ্গবন্ধুর 4টি খাতা ঘেটে সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয়। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা 123 সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদক জানিয়েছে ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তথ্য জানান তিনি। খলিলুর রহমান বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী 25 আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা জানিয়েছেন তিনি। সাহায্য যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা তো আমরা সবাই মিলে করছি এবং কিছু কিছু দাতা দেশ আমি সম্প্রতি কিছু উদ্যোগের নিশানা পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ফেরত দেওয়া। আমি
আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি কথা সবসময় বলি যে গত 8 বছরে আমরা 5 বিলিয়নের ওপর খরচ করেছি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ওপরে। এরা আসবার আগে কয় টাকা খরচ হয়েছে? 1 পয়সা না। রোহিঙ্গাদের তারা যখন ফিরে যাবেন তাদের ভূমি অত্যন্ত উর্বর, তাদের পানিতে যথেষ্ট পরিমাণ মাছ পাওয়া যায়। আমরাই তো তাদের কাছ থেকে শস্য কিনতাম একসময়। পৃথিবীর কোনো প্রয়োজন তাদের কাছে নাই, তো তাদের ফিরিয়ে দিলে সবার জন্যই মঙ্গল। বিগত সময়ে দেশের সংস্কৃতি একদিকে হেলে পড়েছিল এবং ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় সংস্কৃতির অঙ্গনকে কলুষিত করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিকেলে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে জাতীয় টেলিভিশন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি 2025 পুনরায় যাত্রা শুরুর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন করি, নতুন প্রতিষ্ঠা, নতুনভাবে এটার প্রতিষ্ঠা, নতুনভাবে এটা শুরু। আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। 1947 সালে ভারত থেকে আলাদা না হলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করেও আলাদা হওয়া সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, নাস্তিক সেকুলাররা ইউনিভার্সিটি দখল করে ফেলেছে, এখান থেকে বের করে আনতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে 24-25 সেশনের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, কোনো শিক্ষায় মানুষকে আদর্শবান মানুষ তৈরি করতে পারে না, আদর্শবান মানুষ তৈরি করে সহবাতে। ন্যায়পরায়ণ শাসক না থাকার কারণে আল্লাহ জুলুম চাপিয়ে দিয়েছেন। 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারতাম না। ন্যায়পরায়ণ শাসক না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের পাহাড় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে সহবাতে। ইসলাম এমন এক জিনিস, সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটার নাম ইসলাম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 466 রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া একজন পুরুষ, আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 335 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 105 জন, যাদের মধ্যে 62 জন পুরুষ ও 43 জন নারী। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে 5.5 মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেলে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। ভারতীয় একটি ট্রাকে 30 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানি করছেন বন্দরের মেসার্স জগদীশ চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদৌস জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত সকল কার্যক্রম শেষে আজ বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে। প্রতি টন পেঁয়াজ $250 বা 30,360 টাকা দরে আমদানি করা হচ্ছে। এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধনের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে 5টি প্রতিষ্ঠানকে 30 টন করে মোট 150 টন পেঁয়াজ অনুমতি দিয়েছে সরকার। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ চলবে সোমবার পর্যন্ত। ভিপি পদের জন্য এখন পর্যন্ত 17 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আরও 2টি ভোট কেন্দ্র বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সিনেট ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ইলিয়াস মাদবর আছেন বিস্তারিত রিপোর্টে। দরজায় করা নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন 39,775 জন।
নির্বাচিতরা দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে সমস্যা নিরসনে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় বা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটার বাইরে গিয়ে একটা কার্যকর এবং সত্যিকার অর্থে ছাত্র প্রতিনিধিত্বশীল যে ছাত্র সংসদ সেটা কার্যকর হবে। আমরা চাচ্ছি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের এমন কোনো প্রতিনিধি আমরা পাই যে আমাদের দাবিগুলোকে আমাদের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে যারা আসলে পৌঁছে দিতে পারবে, যাতে ছাত্রদের জন্য কাজ করবে, এমন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করবে এমন না। আমরা চাই যে ছাত্রদের কল্যাণের জন্য, এমনকি যারা আগে থেকেই আমাদের ছাত্রদের সাথে ইনভলভ আছে বিভিন্ন কার্যক্রমে, তাদেরকেই আমরা হয়তো ডাকসুতে হয়তো ভোট দিব বা তাদেরকে আমরা চাইবো। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাসের সমস্যা নিরসন এবং শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করব যে 1 বেড 1 সিট। আর আমার আরেকটি স্টার হচ্ছে যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং আছে সেই রেজিস্টার বিল্ডিংয়ের কাজগুলোকে অনলাইনে প্রক্রিয়াকরণ কিভাবে করা যায় সেগুলো আমি শতভাগ চেষ্টা করব। সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি। ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সবাইকে একটা ক্যারিয়ার সার্ভিস সেন্টার করে দিব। দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। নারী শিক্ষার্থীদের জন্য 2টি ভোট কেন্দ্র বাড়ানো হতে পারে বলে জানান তিনি। 6টা কেন্দ্র, কিন্তু আমরা সংখ্যায় দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা এক কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সব কিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।